আজ তাক বাংলার স্ক্রিনে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তারা তারা প্রেস ক্লাবে, সেখানকার জাতীয় প্রেস ক্লাবে বসে ভারত বিরোধী কিরকম মন্তব্য করছেন, ভারতকে টুকরো করার হুঁশিয়ারি দিচ্ছেন তারা, এবং ভারতকে টুকরো টুকরো করতে হবে। এবারে আপনাদের দেখাবো প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল বাংলাদেশের আব্দুল্লাহ আমান আজমি, তিনি বলছেন যে কায়ামত পর্যন্ত আমরা শান্তি পাবো না যদি ভারতের সেভেন সিস্টার্সকে টুকরো টুকরো না করা হয়। কত বড় আস্পর্ধা ভাবুন। একবার শোনাবো বাংলাদেশি সেই ব্রিগেডিয়ার, প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেলের বক্তব্য। ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। আমাদের গণমাধ্যম, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম, এই পানি নিয়ে যারা আমাদের করছে বাদ সৃষ্টি করে, তারা আমাদের বর্ডার যেভাবে হত্যা করছে, বাণিজ্য বৈষম্য, এগুলো তো বাদই দিলাম। যখন শেখ সাহেবের পতন হলো তখন ভারত তাদেরকে ডেকে নিয়েছে, তাদেরকে ক্যাম্প বানিয়েছে, আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, ভাতা দিয়েছে। এবং এরপরে এই 1975 থেকে নিয়ে 96 পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে আমাদের এই সমস্যা ছিল, এবং আমরা যারা এখানে আছি আমরা অধিকাংশ সেই সময় চাকরি করেছি, বুলেটের মুখোমুখি হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছি। এবং আপনারা হয়তো জানেন না, কর্নেল হাসিন দুইটা বীর প্রতীক পেয়েছে ওখানে সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য। 96 সালে আওয়ামী লীগ এসে 97 ডিসেম্বর তারা এই তথাকথিত শান্তি চুক্তি করে, যেটা মূলত একটা আইওয়াস ছিল। এই যে ব্রিগেডিয়ার জেনারেল সাহেব তিনি যে কথাটা বলছেন, আমার কথা হচ্ছে যে এরাও তো একটা সময় ভারতীয় সেনার সঙ্গে মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। ভারতের সঙ্গে যখন শেখ হাসিনার সময়কার তিনি উল্লেখ করলেন, সেই সময় তো তার মুখে কুলুপ ছিল। এখন শেখ হাসিনা যেহেতু সেখান থেকে তাকে বেরিয়ে যেতে হয়েছে, এখন তারা এরকম ভাবে মানে গর্ত থেকে সব সাপগুলো বেরিয়ে আসছে। আমাদের ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান স্যালো ডাজন্ট মেক সামার। এই যে আব্দুল্লাহ আমান আয়ামি সামের আছেন, জানেন এরা রক্ত দূষিত আছে, ইনি খেয়ে আছেন, আপনি জেনে আশ্চর্য হবেন। এনার বাবা পাকিস্তানি, এনার বাবা দালাল, গোলাম আজমের ছেলে, গোলাম আজমের ছেলে। গোলাম আজম রাত্রিবেলা গিয়ে পুরো ঢাকায় ঢুকতো 1971-এ, আমাদের মা বোনকে বেঁচে বেঁচে, সুন্দরী মা বোনকে বেঁচে বেঁচে এই পাকিস্তান আর্মিকে দিত। এই দালালের ছেলে, এই দালালের ছেলে আব্দুল্লাহ আমান আয়ামি, এ কি কথা বলবে বাংলাদেশের? এর কাজই আছে আপনার দালালি, মাদের দালালি, বাংলাদেশের সঙ্গে দালালি। এর তো মুখোশ খুলে গেছে, এর মুখোশ খুলে গেছে। সবাই জানে যে পাকিস্তানি লোক কি করে বাংলাদেশের আর্মির মধ্যে একটা চাকরি পেয়েছে, প্রমোশন পেয়েছে। এর বাবা যখন ওর কাছে পাকিস্তানের একটা পাসপোর্ট ছিল গোলাম আজমের কাছে, তখন এই জিয়াউর রহমানকে ঢুকিয়েছিলেন। জিয়াউর রহমান ঢুকিয়েছিলেন কেন? ওনাকে সাপোর্টের দরকার ছিল জামাতের, তাই জন্য আমান আজমি ছিল। আমার আজমি রক্ত দূষিত, মাথা দূষিত, কথাবার্তা দূষিত, কলুষিত মানুষ। এর কথাতে আর আপনি বিশ্বাস করবেন না। এ যতগুলো বলবে অতই আওয়ামী লীগের ভোটটা কম হয়ে যাচ্ছে। বাংলাদেশের আর্মি একে ঢুকতে দেয় না, শুধু ওয়াকুরুজ্জামান ছাড়া। বাংলাদেশে যত রিটায়ার্ড লোক আছে একে পছন্দ করে না, বাংলাদেশের শ্রমিক মানুষ একে পছন্দ করে না। ওরা বলছে এটা কলঙ্ক, এটা আমাদের জন্য আমাদের কলঙ্ক আছে। এই পাকিস্তানি লোক, পাকিস্তানি দালাল, পাকিস্তানি পয়সা নিয়ে এই ছিল অ্যারেস্টেড। এই 2024-এর পর যখন এসছে, এর শুধু কাজ মোহাম্মদ ইউনূস করে দিয়েছে কি তুমি শুধু ইন্ডিয়ার আগেনস্টে তুমি কথা বলবে। আরে তোর ক্ষমতা থাকলে চলে আয়, তোর মায়ের যদি ক্ষমতা থাকে চলে আয়, তোর রক্ত যদি পবিত্র থাকে চলে আয়। তোরা কারা? তোরাই আছিস, এরাই আছে মীর জাফর, এরাই মীর জাফরের সন্তান। এই মীর জাফরের কথা পাকিস্তান আর্মিকে বলতে হবে। এই মীর জাফর যারা রক্ত বইয়েছে ওদের নয়, এর মতন লোককে বলতে হবে কি তোমরা মীর জাফর, তোমরা গদ্দার। এরা গদ্দার, বাংলাদেশের মানুষ দেখে নাও। আমরা বলছি না, এটা পাকিস্তান আর্মি বলছে গদ্দার, আর আমরা আপনাকে বলছি কারা গদ্দার, যারা আপনাদের মা বোনকে বিক্রি করে দিল 1971-এ, রাইট? এদেরকে আর আপনি ভুলবেন না, এদের পার্টি বড় বড় কথা। এটা বড় বড় আমি এখান থেকেই আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাব। কি আলোচনা সেটা স্যার কিছুক্ষণ আগেই তারেক রহমানের প্রসঙ্গ উত্থাপন করলেন। তারেক রহমানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছে, আপনারা জানেন।
তারেক রহমানের সঙ্গে তিনি এবং তার মা খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেছেন 21শে নভেম্বরের ছবি, সেটাও আপনাদের দেখাবো, আমাদের দর্শকদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। কিন্তু যেটা এই মুহূর্তের অন্যতম বড় চর্চার খবর সেটা হচ্ছে 20 বছর পর তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরতে চলেছেন। তিনি বলছেন আল্লাহর রহম, দিন এসেছে। তাহলে কি তিনিও আসার পর মানে বিএনপির যে স্ট্র্যাটেজি, ভারত বিরোধী এজেন্ডা পুরোপুরি সেট করে নেবেন, মানে গণতান্ত্রিক পরিষদ তৈরি হওয়ার পরও ভারত বিরোধী এজেন্ডা সেট হবে? তারেক রহমানের মোটামুটি বাংলাদেশে ফেরার সময় এবারে এসে গেছে। দেখুন, খালেদা জিয়া ভীষণ রকমভাবে অসুস্থ, তার পক্ষে দেশের কার্যভার সামলানো কার্যত অসম্ভব। এদিকে আন্তর্জাতিক স্তরে ভীষণ রকমভাবে চাপ বাড়ছে বাংলাদেশের এই উপদেষ্টা সরকারের ওপর যে নির্বাচন করাও, নির্বাচিত একটা সরকারকে আনতে হবে, সেটা তোমাদের প্রথম কাজ, সেটা তোমাদেরকে করতে হবে। তো নির্বাচিত সরকার আসলে যেটা এই মুহূর্তে বাংলাদেশের অলিতে গলিতে কান পাতলে যেটা সব থেকে আলোচনার বিষয়, সেটা হচ্ছে গিয়ে যেহেতু আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, বিএনপির সরকারে আসা কার্যত নিশ্চিত, এরকম একটা আলোচনা তৈরি হয়েছে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে এই তারেক রহমান তিনি কিন্তু খোয়াব বুনতে শুরু করেছেন যে তিনি এবারে প্রধানমন্ত্রী হবেন। বলছেন আল্লাহর রহম, দিন এসে গেছে এবারে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত যে বারবার বলছে যে নির্বাচিত সরকার হোক, ওখানে গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি হোক ওখানে, তারপর আমরা আলোচনায় যাব। আমরা যদি এইটা ধরে চলি যে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন সত্যি হলেও তিনি প্রধানমন্ত্রী যদি হয়েও যান, ভারতের সঙ্গে একেবারে বাইল্যাটারাল সম্পর্ক যেটা হাসিনার সময় ছিল, সেই সম্পর্ককে একদম একটা সুদৃঢ় করে কি তিনি চলবেন? কারণ অতীত কিন্তু অন্য কথা বলছে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে ভারত বিরোধী এজেন্ডা তারা সেট করেছে বারবার। দেখুন, ইলেকশন পরিস্থিতি যেটা আছে এটা ইরিভার্সেবল না, এটা চেঞ্জ করা যেতে পারে না। আর এই এক সপ্তাহের মধ্যে ওদেরকে ডেট অ্যানাউন্স করতে হবে, 45 ডেজ কম্পালসরি আপনাকে দিতেই হবে, রাইট? এই কিছুদিনের মধ্যে। তাই জন্য আপনি দুদিন আগে আপনি ছবি দেখুন, ওরা ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলেছে তোমাদের এই কথায় না, যে মেইন পার্টি যারা বাংলাদেশে এখন আছে ওর মধ্যে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি অ্যান্ড জাতীয় পার্টি, এটা চারটে আমি বলি, রাইট? 300 সিট আছে, 300 সিটের মধ্যে এরা অ্যানাউন্স করেছে, ক্যান্ডিডেট অ্যানাউন্স করেছে। বিএনপি যেটা আছে ও বলছে আমি 300 মধ্যে 270খানা সিট আমরা লড়বো, রাইট? আর ওরা অনেকগুলো ক্যান্ডিডেট দিয়েছে, 200 কত 20খানা কত লোক দিয়ে দিয়েছে ওরা। ওর মধ্যে খালেদা জিয়া যিনি আছেন ম্যাডাম, উনি 2 জায়গা থেকে লড়ছেন। তারপর জামাত ইসলাম আছে 140-150 কাছাকাছি ওরা দিয়েছে। ওরা ভাবছে কি কেউ অ্যালায়েন্সে আসুক, কেউ ওদের থেকে অ্যালায়েন্স করতে চাইছে না। তৃতীয় আছে এনসিপি তো ওর কন্ডিশন খারাপ, যারা ওরা বড় বড় লিডার ছিল ওরা নিজে সিট বাঁচাতে পারবে কিনা এটা সন্দেহ। তাই জন্য ওরা বলেছিল 9000 লোককে সরকার শস্ত্রের একটা ট্রেনিং দেবে, 9000 ডিভাইডেড বাই 300, তার মানে 30 জন করে লোক বা ওর থেকে বেশি লোক প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে ওরা আর্ম নিয়ে, তার মানে একটা ওয়েপনাইজ সোসাইটিতে কাজ করবে। এনসিপি ইজ ডাউন। লেটস কাম টু দ্য বিএনপি। 21শে নভেম্বর 2025 যদি আপনার কাছে ওই ছবিটা থাকে তাহলে আপনি একটু কাইন্ডলি দেখান। এইটা 21শে নভেম্বর 2025-এ বাংলাদেশ ডিফেন্স ফোর্স ডে হয়েছে।